where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning, my dear students. I have come again after the completion of lesson number 1, and I know that you have already completed lesson number 2 and lesson number 3. আমি আগেই আমার পরিচয় দিয়েছি. Again I am telling you that I am Madhumita Das from Bala Girls High School. Okay, চলো আজকে let us come to the point. তোমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালে একটা খুব ইউজুয়াল ঘটনা, বাট দ্যাট ওয়াজ নট কমফোর্টেবল, বা দ্যাট ইজ নট কমফোর্টেবল আই থিঙ্ক, ঘটে। কি ঘটে বলো তো? এই উঠে পড় দেরি হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে, উঠে পড়। কে বলে বলো তো? মা বলে, জেনারেলি মাই বলে। এরপর তোমরা কি করো? এই উঠছি একটু দাঁড়াও করতে করতে মোটামুটি 15-20 মিনিট কেউ নিয়েই নাও। মেজরিটির ক্ষেত্রেই ঘটনা ঘটে, আই নো দ্যাট। আবার অনেকে যারা টু মাচ সিনসিয়ার তারা হয়তো এক ডাকেই উঠে পড়ে। বাট মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ ইউ এভার থট দ্যাট বিফোর আওয়ার ডে স্টার্ট, মানে আমরা যে আমাদের ডে স্টার্ট করছি, বা বিফোর দ্য স্টার্টিং অফ দ্য ডে অফ দ্য হিউম্যান ওয়ার্ল্ড, there is another living organism যাদের ডে কিন্তু অনেক সকালেই শুরু হয়ে যায়। বলতে পারবে? যাদের বাড়িতে পেটস আছে তারা হয়তো পারবে, কারণ দে আর ফ্যামিলিয়ার উইথ দ্য ফ্যাক্ট। বা কেউ হয়তো জানো, এগেন আই এম টেলিং ইউ, ইয়েস দিস ইজ দ্য বার্ডস ওয়ার্ল্ড। পাখিদের জগৎ, মানব জাতির অনেকটা আগেই ওরা উঠে পড়ে, মানে ওরা সন্ধ্যেবেলা ঘরে ফেরে আর ভোরের ঠিক প্রাক মুহূর্তেই ওরা উঠে যায়, এবং দেন তারপর মানে পাখিদের সাথে সাথে বিভিন্ন চতুষ্পদ প্রাণীরা, গরু ছাগল, এরা একে একে ওঠে। দেন আমাদের জীবনযাত্রা শুরু হয়। তো এটাও বলা যেতে পারে যে আমরা মানব জাতি এখন হয়তো হেলথ কনসিয়াসের জন্য অনেকেই বাই প্রেশার অ্যালার্মে মানে ঘড়িতে দিয়ে হয়তো আমরা সকালবেলা উঠে হয়তো কেউ ভোর 3টে কি 4টের সময় কি মর্নিং ওয়াকে যায়, কি জগিং করি, কি এটসেট্রা অ্যান্ড এটসেট্রা। বাট বাই ইনস্টিংক্ট আই এম টেলিং ইউ দ্য বায়োলজিক্যাল ক্লক, মানে জেনারেলি কি হয়, পাখিরা খুব ভোরবেলা ওঠে, ওটা ওদের ন্যাচারাল প্রবৃত্তি, স্বাভাবিক প্রবৃত্তিতে। আর মানব জাতি যে টাইমে ওঠে সেটার অনেক আগেই তাদের জীবনযাপন শুরু হয়ে যায়। ওকে, সো আবার আমি এই কথাগুলো শেয়ার করার উদ্দেশ্যটা এটা ছিল যে টুডে উই আর গোয়িং টু এক্সপিরিয়েন্স আ ভেরি নাইস স্টোরি of the birds world and gorilla and monkey and there are so many types of reptiles Jones in the story. Yes, I am telling you a day in the zoo, lesson number 4. So my dear students, you open the English textbook and definitely you take exercise copy and a pen with you. Okay.
Then let us start our today's lesson. It is page number 24. Open the page number 24 and I will read, you will also read along with me. Okay, আমার সাথে কিন্তু তোমরাও পড়বে, আমি রিডিং পড়ছি তোমরাও পড়বে. Let us start today's discussion. A Day in the Zoo by Gerald Malcolm Darrell. It is one thing to visit a zoo as an ordinary member of the public. It is quite another thing to own a zoo and live in it. It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. It also means you are on duty 24 hours a day. So, my dear students, just dekho, at the very beginning of the story there is a comparison between the thinking of two types of people. কি না, এক ধরনের ব্যক্তি যারা জু বা চিড়িয়াখানায় ভিজিট করতে যায়, দ্যাট মিন্স দেখতে যায়, মানে আমরা যারা টিকিট কেটে চিড়িয়াখানা ভিজিট করতে যাই বা দেখতে যাই পশু পাখিদেরকে, তাদের থিঙ্কিং একরকম বা তাদের ব্যাপারটা একরকম. And the author is telling us that আরেকটা ব্যাপার, আরেক দল হচ্ছে যারা হচ্ছে জু হচ্ছে জানে জুয়ে থাকে বা জু যাদের নিজের আছে, মানে টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট. শুধু থাকলে আবার হবে না, মানে জুয়ের মালিকানা থাকলেই হবে না, জুয়ের মধ্যে থাকতে হবে. So at the very beginning we find a comparison between the two ways of life but two ways of thinking. Let us explain the Bengali meaning. It is one thing to visit a zoo as an ordinary member of the public. এটা একটা একরকমের বিষয়, চিড়িয়াখানা দেখতে যাওয়া একজন সাধারণ পাবলিকের মেম্বার বা সদস্য হিসেবে. আর it is quite another thing to own a zoo and live in it. আর এটা একটা আলাদা, সম্পূর্ণ রকম আলাদা জিনিস, একটা জু ওন করা মানে জু নিজের থাকা এবং এর মধ্যে থাকা মানে জুয়ের মধ্যেই সে দিনরাত্রি যাপন করা. It certainly enables you, এই ইটটার মানে হচ্ছে লিভিং ইন দ্য জু. Enables you means কি অপরচুনিটি দেয় তোমাকে, মানে কি কি করতে সক্ষম হও তুমি. ইফ ইউ possess a zoo and live in it, কি অপরচুনিটি পাও তুমি না, ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, মানে তুমি যে কোনো সময় ছুটে চলে যেতে পারো দিন বা রাত্রির যে কোনো একটা টাইমে, টু অবজার্ভ দ্য অ্যানিমালস. My dear, you just see, observe the animals. দেখো, what is the difference between see and observe? See means আমরা just দেখা, observe means minutely observe করা, মানে minutely পুঙ্খানুপুঙ্খভাবে আমি যখন কোনো কিছু দেখব সেটাকে বলতে পারি আমি observe. তো অথর বলছেন যে একটা জেনারেল মেম্বার হিসেবে ভিজিট জুতে যাওয়া সেটা একরকম ব্যাপার, আর জু একজন জুয়ের মালিক হয়ে সে জুতে থাকা আরেক রকম ব্যাপার. এবং জুতে থাকলে আমরা কি কি মানে করতে সক্ষম হয় নাকি দিন বা রাত্রির যে কোনো টাইমে আমরা ছুটে যেতে পারি পশু পাখি বা প্রাণীদেরকে অবজার্ভ করবার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, কি কি তারা করছে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য. It also means you are on duty 24 hours a day. The author here used the word humorously, on duty. মানে যেন মনে হচ্ছে 24 ঘন্টায় তুমি ডিউটিরত অবস্থায় আছো, মানে engage in your work. What is the work? To observe the animals. So now let us concentrate on the use of word eat. Here the word eat, at the very beginning we find the word eat. It is an introductory eat. ইংলিশে ইট অ্যান্ড দেয়ার এই দুটো ওয়ার্ড ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে ইউজ হয় এবং অদ্ভুতভাবেই এদের কোনো অর্থ বহন করে না সেন্টেন্সটাতে.
কেমন এগুলোকে বলা যেতে পারে, আমি একটু এক্সপ্লেন করে দিই। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক। আচ্ছা দেখো তো এখানে কি ইটের কোনো মানে দাঁড়াচ্ছে? নো, কোনো মানে দাঁড়াচ্ছে না। দ্য ইট ইজ হেয়ার ইউজড অ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি ইট। তো এই ইটটাকে বলছি হচ্ছে ইন্ট্রোডাক্টরি। আচ্ছা কেমন এই ইট ওয়ার্ডটা বা দেয়ার আমরা ইউজ করে থাকি, এইগুলো সেন্টেন্সে ইউজ হয়ে থাকে ইমপার্সোনাল সাবজেক্ট হিসেবে, মানে এদের কোনো অর্থ বহন করে না। আমরা এরকম অনেক সেন্টেন্স ইউজ করে থাকি ইন জেনারেল। সাপোজ আজকেই বলি যে ইট ইজ রেইনিং হেভিলি টুডে, মানে আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখো ইট ইজ রেইনিং হেভিলি টুডে, ইট ইজ নাইস টু হ্যাভ আ বুক অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই যে ইট শব্দগুলো আমরা ব্যবহার করছি ইন্ট্রোডাকশানে, মানে সেন্টেন্সের শুরুতে, এদের কিন্তু কোনো অর্থ এখানে ব্যবহার হয় না। দে আর ইউজড অ্যাজ ইম্পার্সোনাল সাবজেক্ট। হ্যাঁ, আমরা ইট শব্দটা ব্যবহার করে থাকি কোনো সিজন বা কোনো ঘটনা বা কোনো কিছু সংবাদ প্রকাশ মানে বলার জন্য। যেমন আমি যদি বলি যে ইট ইজ রেইনি সিজন নাও, মানে এখন হচ্ছে বর্ষাকাল, তো ইট ইজ রেইনি সিজন নাও, এটা বোঝাতে আমরা যে ইট শব্দটা ব্যবহার করছি, ইট শব্দটার অর্থ মানে ইহা কিন্তু কোথাও ব্যবহার হচ্ছে না। ইট ইজ স্ট্রেঞ্জ ইউজ ইন ইংলিশ লিটারেচার। সিমিলারলি দেয়ার শব্দটাও আমরা এরকমভাবে ব্যবহার করে থাকি ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেখো দেয়ার আমরা লিখি না যে দেয়ার is a boy in the class. ওকে, তো আমি যেটা লিখলাম এখানে, যে আমি বলছিলাম যে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে ইট ওয়ার্ডটা ইউজ হয়েছে। ইট এবং দেয়ার এই দুটো ওয়ার্ড ইংরেজি সাহিত্যে মানে ইংরেজি ভাষাতে ইন্ট্রোডাকশনে ইউজ হয়ে থাকে। দেয়ার কল ইন্ট্রোডাক্টরি ইট অর ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ইট কথাটা কখন ব্যবহার হয় আমি একটু বুঝালাম তোমাদেরকে, মানে এর অর্থ কিন্তু বহন করে না, বাট উই ইউজ দিস ওয়ার্ড অ্যাজ ইম্পার্সোনাল সাবজেক্ট। ওকে, দেন দেয়ার, there is a boy in the class। আরেকটা একটা সেন্টেন্স লিখি, there are boys in the class, in the class। so there এর ক্ষেত্রে কি নিয়মটা যে যে সেন্টেন্সে যে নাউনটা রয়েছে সেই নাউনের যেটা নাম্বার সেটার উপরে ডিপেন্ড করে দেয়ারের পরে বি ভার্বের মানে সিঙ্গুলার ভার্ব বসবে না প্লুরাল ভার্ব বসবে সেটা ডিপেন্ড করে। ওকে, তো দেয়ার ইজ আ বয় ইন দ্য ক্লাস, দেয়ার আর বয়েজ ইন দ্য ক্লাস। ডু ইউ থিঙ্ক দ্যাট দেয়ার এখানে এই দেয়ারটার একটা মিনিং এখানে বহন করছে? নো, ইট ইজ আ হলো সাবজেক্ট, ইউ মে সে হলো সাবজেক্ট। বাট আমরা ইউজ করে থাকি, বা এরকমও বলি আমরা দেয়ার আর সো মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন।
তো এই দেয়ার এবং ইট শব্দটা ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার হয়। আমি এটা জাস্ট তোমাদের টেক্সটে আছে বলে বুঝিয়ে দিলাম। তোমরা তোমাদের গ্রামার বুকে ডেফিনেটলি এই পার্টটা, গ্রামারের এই পার্টটা একটু ভালো করে দেখবে মাইনুটলি। আচ্ছা, নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে এখানে সেটা হচ্ছে পাবলিক। You just see the word public. What is the meaning of public? If we use the before public, then এটা হয়ে যাবে হচ্ছে noun. Okay? But আমরা যদি এই পাবলিকের আগে the শব্দটা ব্যবহার না করি, then it is used as adjective. কেমন? The public noun. Then লিখি public opinion. পাবলিক ওপিনিয়ন আমরা বলি, তো এই পাবলিক ওপিনিয়ন এখানে কিন্তু এ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলো। দেন আমরা বলি যে ইট ইজ ডেঞ্জার টু পাবলিক হেলথ। সো এই যে পাবলিক কথাগুলো ইউজ হচ্ছে এখানে, এই পাবলিকগুলো কিন্তু অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের ব্যবহার হয়ে থাকে, বাট হিয়ার দ্য অথর ইউজড দ্য বিফোর পাবলিক, সো ইট মিনস জেনারেল পাবলিক বা এটা নাউন হিসেবে ইউজ হচ্ছে। দেন আমরা যে ওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে অবজার্ভ। ইউ জাস্ট সি the word observe. Observe means কি বলবো, observe মানে তোমরা জানো, তাও আমি লিখছি observe. Observe মানে বলতে পারো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা। ওকে, এবার যেটা বিষয় সেটা হচ্ছে দেখো এখানে there are so many use of it. In the first tense, it is one thing to visit a zoo as an ordinary member of the public. So, eat here, introductory eat. Then, it is quite another thing to own a zoo and live in it. Achha, in the second sentence, it is also introductory eat, but the last word eat in the second sentence kintu mean korche alada ki na, and live in it, that means live in the zoo. Okay, then in the third sentence, it certainly enables you to rush out at any hour of the day. Here also it introductory it, এই শব্দটার কোনো মানে এখানে বহন করছে না। Then in the fourth sentence, it also means you are on duty 24 hours a day. It means here also introductory it, but you may say it means living in the zoo. The author wants to mean that living in the zoo means you are on duty 24 hours a day. That means একটা দিনে 24 ঘন্টাই যেন মনে হচ্ছে তুমি একটা কাজে যুক্ত অবস্থায় রয়েছে। সেটা কোন কাজে না, চিড়িয়াখানার যে পশু পাখিগুলো রয়েছে তাদেরকে পর্যবেক্ষণ করা অবস্থায়। মানে তুমি অ্যাট এনি মোমেন্ট ইফ ইউ থিঙ্ক যে আমি একটু গিয়ে দেখে আসি যে এখন টিয়া পাখিটা কি করছে বা এখন গরিলাটা কি করছে, ইউ ক্যান ডু দিস, বাট অ্যাজ আ ভিজিটার যদি তুমি যাও তাহলে কি তুমি এটা, ইজ ইট পসিবল? নো, কারণ ইউ আর বাউন্ড বাই দ্য টাইম শিডিউল। তুমি সকাল 10টা থেকে লাইন দিয়ে থাকবে গেটের বাইরে, তারপরে 11টার সময় চিড়িয়াখানা খুলবে, তুমি তোমাকে 3টে বা 4টের মধ্যেই চিড়িয়াখানা দেখে মানে সেরে নিয়ে বেরিয়ে যেতে হবে। বাট তুমি যদি মনে করো যে সন্ধ্যেবেলা শিম্পাঞ্জিরা কি করে, ইট ইজ নট পসিবল ফর ইউ টু অবজার্ভ দিস থিংস, বাট ইট ইজ পসিবল অনলি হোয়েন, কখন, যখন তুমি চিড়িয়াখানায় যদি একটা চিড়িয়াখানার মালিক হও বা চিড়িয়াখানার মধ্যেই থাকো। যদি ইফ ইউ গেট দ্য চান্স টু লিভ ইন দ্য জু, যদি কোনোভাবে পসিবল হয় যে চিড়িয়াখানায় সারা দিন রাত্রি তুমি একটা কাটাতে পারছো একটা দিন, দেন ইউ ক্যান অবজার্ভ অল দ্য মাইনিউট থিংস অফ দ্য অ্যানিমালস। ওকে, দেন the first paragraph is completed. আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে ম্যাম আমাদেরকে তো অথর সম্বন্ধে কিছু বললো না। বলবো, ডেফিনেটলি বলবো, জাস্ট then we will go to experience a very nice picture.
a very beautiful picture বা landscape you may say in the second paragraph. In the second paragraph, if you think that you will not read, মানে তোমরা পড়বে না, আমার সাথে রিড করবে না বা পড়বে না, বাড়িতে যখন বইটা নিয়ে বসে আছো ইউ জাস্ট ক্লোজ ইউর আইজ, মানে তোমরা তোমাদের চোখটা বন্ধ করে দিতে পারো আর আমার কথাগুলো ভালো করে শুনতে পারো। ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য পিকচার্স দ্যাট দ্য অথর প্রেজেন্টেড হিয়ার ইন ইউর মাইন্ডস আই, মানে তুমি তোমার মানে মনের আয়না দিয়ে, মনের চক্ষু দিয়ে যেন ফিল করতে পারবে। সেকেন্ড paragraphe the author has presented a very good beautiful picture of a morning of the zoo. Okay, now let us start. The average zoo day begins just before dawn. The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. You can hear a robin singing, you hear the rich, fruity, slightly hoarse cries of turquoise and a joyful blackbird. As the last of his song dies, the white-headed thrush bursts into an excited cry. Looking out into the courtyard on the velvet green lawns, you can see an earnest group of peahens searching the dewy grass. A male peahen is dancing, his burnished tail raised like a fountain in the sunlight. A very nice picture you can observe or you can visualize. Now let us start the Bengali meaning. The average Jew day begins just before dawn. জেনারেলি বা সাধারণত একটা চিড়িয়াখানার দিন শুরু হয়, মানে চিড়িয়াখানার সকাল শুরু হয় বা ডেইলি রুটিন শুরু হয় কখন? জাস্ট বিফোর ডান, মানে ভোরের ঠিক প্রাক মুহূর্তে, খানিকক্ষণ আগে। The sky will be slightly tinged with the yellow when you are awakened by the bird song. The author here presented us the opportunities বা the possibilities which মানে আমরা যেগুলো এক্সপিরিয়েন্স করতে পারবো যদি আমরা জুতে থাকি, সেইগুলো উনি এই সেকেন্ড প্যারাগ্রাফে প্রেজেন্ট করেছেন। কি বলেছেন না, বলেছেন যে আকাশটা যখন হালকা হলুদ সূর্যের সোনালি আভাতে কালার্ড হয়ে যায়, মানে জাস্ট ছটাটা ছড়িয়ে পড়ে, মানে সূর্য যখন উদয় হয়, সানরাইজ এবং সানসেটের সময় কি হয়, মানে সূর্য ওঠার আগ দিক দিয়ে সূর্যের যে কালার সেটা পুরো আকাশের মধ্যে হালকাভাবে, মানে চারিদিকটা যেন ছড়িয়ে যায় হালকা হালকা কালার, এবং আমরা সানসেটের সময় এটা ফিল করে থাকি, আকাশটা পুরো মানে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, বাট দ্য অরেঞ্জ কালার যেন গোটা আকাশটা চারপাশটা যেন একদম মানে বিউটিফুল একটা সিনারিও তৈরি করে থাকে। তো এখানে অলসো দ্য অথর প্রেজেন্টেড বিফোর আস, দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জ, হালকা কালার্ড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। ঠিক সেই মুহূর্তে তুমি যদি জুতে ঘুমিয়ে থাকো বা শুয়ে থাকো, তুমি জেগে উঠবে কিসে না, পাখির কলরবে, পাখির কুজনে। ইউ ক্যান হিয়ার, তুমি কি কি শুনতে পাবে, ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে রবিন পাখি গাইছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হর্স ক্রাইজ অফ দ্য টার্কোস, কি কি শুনতে পাবে না শুনতে পাবে, একটা ভীষণ অ্যাট্রাকটিভ, ফ্রুটি মিনস প্লিজিং, মানে বেশ মানে সুন্দর একটা ব্যাপার স্যাপার, এবং স্লাইটলি হোর্স মানে ঈষৎ কর্কশ সাউন্ডটা টুয়ার্কোসের। এটা এখানে আমরা না বেশ কিছু বিদেশি পাখির মেনশনিং পাবো, দেখতে পাবো উল্লেখ, সেই পিকচারগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি, আগে পড়িয়ে নিই। তো টুয়ার্কোস ইজ অলসো আ টাইপ অফ বার্ড, যেটা তোমাদের লাস্ট মানে প্যারাগ্রাফের শেষে, স্টোরির শেষে আছে এটা মিনিং, আ স্পিসিস অফ বার্ড অরিজিনালি ফ্রম সাউদার্ন আফ্রিকা। ওকে, তো এই পাখির আওয়াজ সুন্দর একটা মিষ্টি মধুর অ্যাট্রাকটিভ এবং ঈষৎ কর্কশ আওয়াজ যেন শুনতে পাবে। আর কি শুনতে পাবে না, জয়ফুল ব্ল্যাকবার্ড, ব্ল্যাকবার্ড ইজ আ টাইপ অফ থ্রাশ স্পিসিস, মানে থ্রাশ পাখিদের একটা জাতি বলতে পারো। আমি দেখাবো, এটা শেষ করে নিই। As the last of his song dies, the white-headed thrush burst into an excited cry. সাদা মাথাওয়ালা থ্রাশ পাখির যখন গানের ডিউরেশন, দ্যাট মিনস স্প্যানটা শেষ হয়ে আসে, হেয়ার দ্য ওয়ার্ড ডাইজ, ডাইজ মিনস হেয়ার এখানে কিন্তু মৃত্যু নয়, ডাইজ মিনস এন্ড। হ্যাঁ, যখন শেষ হয়ে আসে তখন ওই সাদা মাথাওয়ালা থ্রাশ পাখিটা কি করে না, একটা অসম্ভব রকমের উৎফুল্লে যেন ফেটে পড়ে, একটা চিৎকার করে।
আর কি কি সম্ভব যদি তুমি জুতে থাকো? লুকিং আউট ইনটু দ্য কোর্টিয়ার্ড, তুমি যদি জুয়ের কোনো রুমের বিছানায় শুয়ে থাকো, ইউ ক্যান মানে থ্রু আউট দ্য উইন্ডো ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য পিকচার, মানে জানলা দিয়ে তুমি দেখতে পাবে যে উঠোনে মানে বারান্দা তোমার জুয়ের যে বাগান মানে সামনের যে ফিল্ডে, আর আদারওয়াইজ যদি তুমি ঘুম থেকে বা বিছানা থেকে উঠে এসে সামনের উঠোনেও দাঁড়াও বা বারান্দাতে দাঁড়াও, coming out from the room, you can also visualize what a beautiful presentation. দেখো, on the velvet green lawns you can see an honest group of peahens touching the dewy grass. কি দেখতে পাবে না, দেখতে পাবে সেই জুয়ের সামনের যে মাঠ সেটা যেন একটা সবুজ মখমলি মানে লন, মানে একটা গালিচার পাতা রয়েছে যেন এরকম মনে হবে, এবং সেই সবুজ ঘাসের মলমলের মধ্যে যেন উৎসুক একদল ময়ূরীরা মানে শিশির ভেজা ঘাসের মধ্যে কিছু যেন খুঁজছে। কি খুঁজছে? দে আর সার্চিং ফর ফুড। এখানে দ্য অথর ইউজ দ্য ওয়ার্ড ভেলভেট গ্রিন লন। ভেলভেট ইজ এ টাইপ অফ ক্লথ যেটা কিনা খুব সফট এবং মলিন আমরা বলে থাকি, খুব সুদিং। তো হেয়ার দ্য গার্ডেন বা দ্য ফিল্ড অফ দ্য জু was covered with green colored grass and it looks like a velvet. That's why the poet here used the word velvet green lawns. এবং আমরা দেখতে পাচ্ছি শিশির ভেজা ঘাসের মধ্যে যেন একদল উৎসুক আগ্রহী সেই ময়ূরীর দল কিছু খুঁজছে। they are searching for food. Then we can experience another visualization, মানে another beautiful picture. A male peahen is dancing, his burnished tail raised like a fountain in the sunlight. এরপর আমরা কি দেখতে পাবো, যদি বা আমরা বা তুমি বা যে কেউ যদি জুতে থাকে দেখতে পাবে যে একটা পুরুষ ময়ূর নাচ করছে নৃত্যরত অবস্থায়, এবং তার পেখমে যেন সানলাইটে মানে ফাউন্টেনের ওপরে বা ঝর্ণার ওপরে সানলাইট পড়লে যেরকম আলোকের একটা ঝর্ণা ধারা তৈরি হয়, ইউ মে ভিজুয়ালাইজ দ্য পিকচার। যখন একটা আমরা জেনারেলি জানি যে ময়ূরই কিন্তু পেখম তুলে ধরে না, ময়ূর পেখমটা তুলে ধরে মানে মেলে ধরে, এবং একটা ময়ূরের পেখম তুলে ধরেছে সেই সকালবেলা, এবং তার উপরে হালকা সানলাইট পড়লে যে একটা সুন্দর মানে বিউটিফুল পিকচার বা ল্যান্ডস্কেপ বা একটা সুন্দর শোভা তৈরি হয়েছে, সেটাকেই এখানে অথর কম্পেয়ার করেছেন যেন ফাউন্টেন ইন দ্য সানলাইট। ওকে, দেন we have completed this second paragraph and coming to the third paragraph. At 8 o'clock the zoo staffs arrives. You can hear them shout greetings to each other. 8টার সময় কি হয়, জুয়ের স্টাফরা আসে, মানে যারা ওয়াশারম্যান বা যারা যে বিভিন্ন কাজে রত তারা চলে আসে ঠিক 8টার সময়। এবং দ্য অথর বলেছেন আমাদের উদ্দেশ্যে বা যারা আছে বা যে থাকতে পারবে বিয়েতে তোমার জুতে তাদের উদ্দেশ্যে বলেছেন যে কি কি শোনা যাবে না, তারা আসার পরে বিভিন্ন গ্রিটিংস ওয়ার্ড আমরা শুনতে পাবো, যে ওয়েলকাম বা গুড মর্নিং বা হাউ আর ইউ, হ্যাভ এ নাইস ডে, দিস টাইপস অফ গ্রিটিংস you can hear at 8 o'clock. Okay, then sounds made by their buckets and brushes are heard. This is an example of passive voice. এখানে আমরা প্যাসিভ ভয়েসে দেখতে পাচ্ছি যে ওই যে ওয়াশারম্যানদের যে বাকেটস মানে বালতি এবং ব্রাশ এদের দ্বারা যে তৈরি সাউন্ড সেটা আমরা শুনতে পাবো, বিভিন্ন ধূপধাপ একটা আওয়াজ একটা ফিল করতে পারবো। You go out into the cool fresh morning to see if all is right with the zoo. Then আবার the author said that যে কেউ থাকুক না কেন বা the zoo owner বা যে জুতে রয়েছে সে বেরিয়ে দেখতেই পারে মানে বাইরের কুল ফ্রেশ মর্নিংয়ে যে if everything in the zoo is right or not, মানে ঠিকঠাক আছে কিনা সকালবেলা বেরিয়ে সে উপলব্ধি করতেই পারে। So these are the 3 paragraphs. Okay, in the first paragraph we have the comparison between the general public and the zoo owner. In the second paragraph we find a very nice and beautiful pictures of early morning in the zoo, and in the third paragraph we find the sounds, different types of sounds. আচ্ছা, এবার আমি যেটা করব তোমাদের যে পাখিগুলোর ছবি আমি দেখাচ্ছি, তার আগে যেটা বিষয় সেটা হচ্ছে যে let me ask you যে
অথর তো বলেছেন যে জেনারেল পাবলিকের পক্ষে এই যে পাখিরা সকালবেলা এইসব কাণ্ড কারখানা করে না, নৃত্যরত অবস্থায় থাকে, গান বাজনা গান করে, হ্যাঁ, তারপরে পেখম তুলে ধরে ময়ূরের, তো এটা হাউ ইট ইজ পসিবল ফর দ্য অথর টু নো এভরিথিং অ্যাবাউট দ্য ডিটেলস অফ দ্য জু ইনসাইডার অর দ্য অ্যানিমালস? Yes, it is possible for the author because he has the first hand information. That means he himself was the zoo owner. He himself founded a zoo, that is Jersey Zoo, in 1958. Okay, I am telling you that যে তোমাদের শুরুতে আমি কিন্তু অথার সম্বন্ধে কিছু বলিনি, কারণ আছে। বলিনি কারণ আমরা এই টেক্সটটা নাম হচ্ছে কি আ ডে ইন দ্য জু, তাই তো? সরি, আ ডে ইন দ্য জু। অথার হচ্ছে জেরাল ম্যালকম ডারেল। আচ্ছা, একদম শুরুতেই রাইটার বা অথর আমাদেরকে বলেছেন যে অর্ডিনারি মেম্বার থাকলে চিড়িয়াখানায় যাওয়াটা এক ধরনের ব্যাপার, আর চিড়িয়াখানা পজেস করা বা চিড়িয়াখানার মালিক হওয়া বা চিড়িয়াখানায় থাকা হচ্ছে আরেক রকমের ব্যাপার। এবং চিড়িয়াখানায় থাকতে গেলে আমরা কি কি সুযোগ পাবো, মানে কি কি পসিবিলিটিস আমাদের পক্ষে বা কি কি দরজা খোলা যে পশু পাখিকে সারা দিনমান আমরা উপলব্ধি করতে পারবো। সো এই কারণেই আমি তোমাদের বলিনি অথর সম্বন্ধে আগেই, কারণটা হচ্ছে যে এত কিছু যে ডিটেলস ডেসক্রিপশন আমরা পেলাম এই প্যাসেজটাতে, কেমন করে পেলাম? ডেফিনেটলি অথর নিশ্চয়ই এই সব সম্বন্ধে নিশ্চয়ই অবগত রয়েছেন, আদারওয়াইজ হি ক্যান নট এক্সপ্লেন বিফোর আস। সেটাই হচ্ছে কথা। আমি তোমাদের বলতে চাইছিলাম এটাই যে এই যে অথর জেরাল ম্যালকম ডারেল, হি হিমসেলফ ইজ আ জু কিপার, বা ওনার একটা নিজস্ব উনি জু স্থাপন করেছিলেন। হি এস্টাবলিশড আ জু দ্যাট ইজ জার্সি জু ইন 1959। আর উনি শুধুমাত্র যে অথর তা কিন্তু নয়, মানে হি ওয়াজ আ অথর, রাইটার, ইংলিশ রাইটার, অর ইউ মে সে টেলিভিশন প্রেজেন্টার, অর কনজারভেশনিস্ট, মানে বিভিন্ন পশু পাখি সংরক্ষণের সাথে একদম মানে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং উনার মানে হি হ্যাজ মেড সেভারাল ওয়াইল্ড লাইফ এক্সপেডিশন, মানে অনেক বন্যপ্রাণী অভিযানে উনি গেছেন বহুবার। অ্যান্ড হি স্টার্টেড ইন দ্য এজ অফ 1947-এ ফার্স্ট হচ্ছে আমেরিকার ক্যামেরুনে উনি ওয়াইল্ড লাইফ এক্সপেডিশনে গেছিলেন। দেন ইন 1949, 1950, 1954, 1956 was the I think 1957 was the last expedition. সো এতবার উনি বিভিন্ন মানে বন্যপ্রাণীদের অভিযানে গেছেন বিভিন্ন জায়গা থেকে। ইয়েস, আই মিস দ্য পয়েন্ট, হি ওয়াজ অ্যান অ্যানিমাল কালেক্টর, মানে প্রাণী সংগ্রহ করতেন উনি। কি করতেন উনি? বিভিন্ন এক্সপেডিশনে যেতেন, বিভিন্ন বনে জঙ্গলে গিয়ে বিভিন্ন প্রাণী উনি কালেক্ট করতেন, দিয়ে সেগুলোকে না ওই লন্ডনে বিভিন্ন জুতে উনি সেল করতেন। এটা মানে ওনার পেশা ছিল। তারপর এইসব করতে করতে ইন 1957-এ ওনার কেন যেন মনে হলো যে না, এই ধরনের এন্ডেঞ্জার্ড অ্যানিমালস, মানে যেগুলো বিপন্নপ্রায় অ্যানিমাল, যেগুলো ধরো আস্তে আস্তে বিপন্ন হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ থেকে, যেমন ধরো পোলার বিয়ার, তারপরে বলতে পারো ব্লু হোয়েল, তো আর এরকম অনেক প্রাণী আছে, এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো এই বিপন্ন প্রজাতির প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখার প্রয়োজন, এবং তারই ফলস্বরূপ 1957-এ উনি লাস্ট এক্সপেডিশনে গেছিলেন, মানে বন্যপ্রাণী অভিযানে গেছিলেন, এবং সেইখান থেকে বিভিন্ন প্রাণী কালেক্ট করে উনি আস্তে আস্তে ওই 1959-এ একটা জার্সি জু এস্টাবলিশ করেন। ঠিক আছে, তো এই যে বিভিন্ন এক্সপেডিশন, মানে হি অলমোস্ট রোট 40 বুকস,
40টা বই উনি মোটামুটি লিখেছেন এবং প্রত্যেকটাই কিন্তু মেজরিটি অফ হিজ বুকস ওয়াজ বেসড অন হিজ ওন লাইফ অ্যাজ অ্যান অ্যানিমাল কালেক্টর অ্যান্ড কনজারভেশনিস্ট। ঠিক আছে, এই যে এতগুলো বই উনি লিখেছেন, বেশিরভাগ বইয়ে কিন্তু নিজের সম্বন্ধে লেখা এবং নিজের বিভিন্ন এক্সপেডিশন, বিভিন্ন জায়গায় উনি যে অভিযানগুলো চালিয়েছেন, কি কি এক্সপিরিয়েন্স হয়েছে, কি কি ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেগুলোর উপরে বেস করে লেখা। এবং এই যাবতীয় বইগুলোর মধ্যে একটা ফেমাস বুক হচ্ছে মাই ফ্যামিলি অ্যান্ড আদার অ্যানিমালস, এটা বেশ ফেমাস হয়েছিল, ফেমাস বুক। আর একটা ওনার যেটা ফার্স্ট বুক ছিল দ্য ওভারলোডেড আর্ক, এটা এই বইটা কিন্তু উনি লিখতে শুরু করেছিলেন, মানে হিউমারাসলি শুরু করেছিলেন যে বইটা লেখা যেতে পারে, কিন্তু দেখা গেছে যে ইট ওয়াজ আ হিউজ সাকসেস। এবং এই বইটা লেখার পর থেকে উনি আবার কিছু মানে টাকা পয়সা অর্জন হলো, দেন উনি আবার আরেকটা এক্সপেডিশনের জন্য তৈরি হয়ে গেলেন। মানে হি ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চারাস পারসন, মানে থেমে থাকতে যেন পছন্দ করেন না। সো এইভাবে আমরা মানে উনার যদি বায়োগ্রাফিটা পড়ে দেখি বা উনার লাইফ শিডিউলটা পড়ে দেখি, ইউ উইল বি ভেরি মাচ এনকারেজড অ্যাবাউট দ্য অ্যানিমালস অ্যান্ড এটসেট্রা। হ্যাঁ, আর আজকে যেটা আমরা আছি না, এই যে টুডেজ ডিসকাশন, দ্যাট ইজ আ ডে ইন দ্য জু, এটা হচ্ছে একটা এক্সট্রাক্ট পোর্শন, মানে একটা বড় বইয়ের একটা ছোট পার্ট। সেই বইটার নাম কি? বইটার নাম তোমাদের ইন্ট্রোডাকশনেই রয়েছে, বইয়ের মধ্যেই ব্লু কালারে, মিনেজারি ম্যানর। এই বইটা হচ্ছে একটা বড় বই, অ্যান্ড হিয়ার the poet recollected all his experiences and good things and bad things about the expedition of before the establishment of the zoo. ওই যে জু উনি এস্টাবলিশ করেছিলেন, জার্সি জু, সেই জুটা তৈরি করার জন্য উনি কিভাবে কোথায় এক্সপেডিশনে গেছিলেন, কিভাবে অ্যানিমালগুলোকে কালেক্ট করে এনে রেখেছিলেন। হ্যাঁ, তারপরে ওইখানে উনি যখন সেই অ্যানিমালগুলোকে কালেক্ট করে এনে রেখেছিলেন, সেই অ্যানিমালগুলোকে খুব যত্নে ভালো করে রাখা ছিল যতদিন না ওনার মানে জুটা তৈরি হয়। এবং হাউ হি ওয়াজ হেল্পড বাই দ্য টিম ওয়ার্ক, মানে তার যে স্টাফ যারা ছিল তারা কীভাবে ওনাকে হেল্প করেছিল। তো অল দিজ আর ইন এ কম্বাইন্ড পোর্শন ইন দ্য মিনেজারি ম্যানার, এই বইটাতে। এবার এই বইটার একটা এক্সট্রা পার্ট হচ্ছে আ ডে ইন দ্য জু। ওকে, তো এবার যেটা ঘটনা, যে আমি তোমাদেরকে এত কথা কেন বললাম রাইটার সম্বন্ধে, এত কথা বলার উদ্দেশ্যটাই হচ্ছে দুটো কারণ। সেটা হচ্ছে যে in order to create curiosity in your mind, যে এই অথার সম্বন্ধে তোমরা পড়ো। নেক্সট মানডেতে আমার আবার ক্লাস আছে, আমরা আবার নতুন করে এর পরের পার্টটা, দ্যাট মিনস 28 পেজে, মানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস অফ গরিলাস অ্যান্ড ফ্রগস অ্যান্ড স্নেকস অ্যান্ড সিম্পাঞ্জিজ উই উইল এক্সপিরিয়েন্স অন মানডে। তো আমি চাইছি যে আমার এত কিছু বলার পরে তোমরা গুগল সার্চ করো বা যেভাবেই হোক, যে কোনোভাবেই হোক সার্চ করে এই অথার সম্বন্ধে একটু পড়ো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। ওনার যে এই টোটাল একটা অ্যাডভেঞ্চারাস জার্নি ডিউরিং টোটাল মানে ওনার লাইফ স্প্যানের মধ্যে, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এবং অনেক বইপত্র আছে, পরে আফটার কমপ্লিশন অফ ইয়োর এডুকেশনাল পার্ট তোমরা এমনি শখের খাতিরে পড়তে পারো। এইগুলো অবশ্যই পড়বে যাতে করে তোমাদের কিউরিসিটি তৈরি হয়, যার কারণেই আমি এতগুলো কথা বললাম। আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে অথার সম্বন্ধে এতগুলো কথা বলার, সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম হিজ রাইটিং অ্যাজ অ্যান অথার, এই যে এত কিছু লিখেছেন বা আমরা পেয়েছি বিভিন্ন বই ওনার হাত দিয়ে, তো এসবের বাইরে আমরা যদি ধরে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে হি হ্যাড great contribution in the field of conservation of the endangered animals. বিভিন্ন বিপন্ন প্রজাতির প্রাণীদেরকে বা ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণীদেরকে সংরক্ষণ কি করে রাখতে হয়, সেই পারপাসেও কিন্তু ওনার বিশেষ রকমের অবদান রয়েছে, যেটা আমাদেরকে কোনোভাবেই অস্বীকার করার নয়। কারণ মানে টুডে হি ইজ ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড in the field of professional training of for the topic of conservation of the zoologist or the staff of zoo
জু স্টাফদেরকে কীভাবে ট্রেনিং দেওয়া যেতে পারে যাতে করে ওরা প্রাণীদেরকে সংরক্ষণ করতে পারে। অ্যাকচুয়ালি হি ওয়াজ অ্যান অ্যানিমাল লাভার, মানে প্রাণীদেরকে উনি ভালোবাসতেন। উনি ম্যাটেরিয়াল দিক থেকেই যে শুধুমাত্র এগুলো করেছেন বা লিখেছেন তা কিন্তু নয়, সেটা তোমরা পড়লে বুঝতে পারবে। সো আই থিঙ্ক হি হ্যাজ গিভেন বা হি হ্যাজ প্রেজেন্টেড বিফোর আজ আ মেসেজ যে আমরা মানুষ জাতির মতো এই প্রাণীদেরও কিন্তু পৃথিবীতে বসবাসের অধিকার রয়েছে। তারা কেন বিপন্ন হবে বা তারা কেন উইদাউট প্রোটেকশন থাকবে, তাদেরকেও ভালোবাসা উচিত বা ভালোবাসা দরকার। মানে উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট উই মাস্ট লাভ দ্য অ্যানিমালস। মানে আমাদেরও কিন্তু প্রাণী, আমাদের হয়তো বন্য প্রাণী না হোক, আমাদের আশেপাশে যে সমস্ত প্রাণীরা রয়েছে আমরা যেন প্রাণীদেরকে ভালোবাসি, কারণ ওরাও তো আফটার অল লিভিং বিইংস, মানে ওদেরও তো এই পৃথিবীতে সুস্থভাবে সুন্দরভাবে থাকার অধিকার আছে। কারণ আমরা তো চোখের সামনে দেখতেই পাই যে অনেক প্রাণীর ওপরে, অবলা জীবের ওপরে অনেক অন্যায় অবিচার হয়ে চলেছে। সো এই দুটো কারণ জন্য আমি এই অথর সম্বন্ধে এত কিছু বললাম। নেক্সট মানডেতে উই উইল স্টার্ট দ্য সেকেন্ড পার্ট অর দ্য অ্যাক্টিভিটিস অফ আনাদার অ্যানিমালস ইন দিস টেক্সট, এবং আমি চাই তোমরা যেন এই অথর সম্বন্ধে একটু স্টাডি করো। ওকে, আরেকটা কথা হচ্ছে যে ইন মাই সেকেন্ড ক্লাস আই হ্যাভ অলসো একটা দুঃসাহসিক অভিযান চালিয়েছিলাম আমিও। ন্যারেশন চেঞ্জ একটা বিশাল বড় পার্ট, ওইটাকে আমি খুব শর্ট টাইমে ভেবেছিলাম তোমাদের কাছে প্রেজেন্ট করব, বাট আই থিঙ্ক ইউটিউবের ভিডিওটা দেখার পরে মনে হলো যে না, কিছু রেকটিফিকেশনের দরকার আছে। সো এই টেক্সটগুলো শেষ হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি আই শ্যাল ট্রাই যে আরও 2 বা 3টে যদি ক্লাস নেওয়া যায় রিগার্ডিং ন্যারেশন চেঞ্জ, আই শুড ট্রাই, আমি চেষ্টা করব। ঠিক আছে, এইটা বলে আমি আজকের ক্লাস শেষ করছি। তোমরা অবশ্যই আমি যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবে। নেক্সট মানডেতে আমরা খুব ভালোভাবে একদম উইথ ফুল স্পিরিট আমরা শুরু করব আ ডে ইন দ্য জু।